সবাইকে শীতের সকালে শুভেচ্ছা। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের পার্ট 4 থেকে আলোচনা করছি রুট অফ ড্রাগ ইউজ কি। ঔষধ গিলে খাওয়া যায়, ইনজেকশন হিসেবে ত্বকের নিচে বা মাংসে দেওয়া যায়, ত্বকে ঘষে দেওয়া যায়, জিহ্বার নিচে রাখা যায়। ঔষধ প্রয়োগে এসব পদ্ধতিকে ঔষধ প্রয়োগের পথ বলা হয়। তার মানে আমরা ঔষধ যেই পথে প্রয়োগ করি সেগুলোকে ওষুধ প্রয়োগের পথ বা রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা রুট অফ ড্রাগ ইউজ বলি আমরা। কোনো কোনো ওষুধ আমরা গিলে খাই, তাই না? আবার কোনো কোনো ওষুধ আমরা আমরা লোকালি ব্যবহার করি, ট্রপিক্যালি। মুখে খাওয়া বা ওরাল রুট, যেমন ক্যাপসুল, ট্যাবলেট, বড়ি, সিরাপ, ইমুলেশন, সাসপেনশন এটসেট্রা। জিহ্বার নিচে বা সাব লিঙ্গুয়াল রুটস, বড়ি, যেমন নাইট্রোগ্লিসারিন। অনেক সময় নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট আছে যে ট্যাবলেট আমাদের জিহ্বার নিচে রাখতে হয়। দেখবেন যে হার্টের কিছু পেশেন্ট আছে, আমরা জিহ্বার নিচে স্প্রে করে ঔষধ দিই বা ট্যাবলেটটা জিহ্বার নিচে রেখে দিই। ইকোস্প্রিন অনেক সময় জিহ্বার নিচে রাখতে হয়। ইনজেকশন বা প্যারেন্টাল রুটস, বিভিন্ন প্রকার অ্যান্টিবায়োটিক, আইভি স্যালাইন, ব্যথার ওষুধ, এগুলো আমরা ইনজেকশন আকারে দিই। অনেক সময় মাংসপেশি দিই, অনেক সময় আমরা ইন্টারভেনাস দিই, তাই না? শ্বাস গ্রহণের মাধ্যম বা ইনহেলেশন রুটস, যেমন হচ্ছে সালবিটামল ইনহেলার, সালবিটামল ইনহেলার, তারপরে কিছু স্প্রে আছে যেগুলো আমরা ব্যবহার করি, তাই না? স্থায়ী ব্যবহার ঔষধ বা ট্রপিক্যাল রুটস, যেমন মলম, লোশন, চোখের বা কানের ড্রপ এটসেট্রা। যৌন নালীপথে বা ভ্যাজাইনাল রুটস, ফোম, বড়ি, সাপোজিটরি এটসেট্রা। পায়ুপথে বা পাররেক্টাল রুটস, জ্বরের জন্য প্যারাসিটামল এবং ব্যথানাশক যেমন ডাইক্লোফেনাক সোডিয়াম, এন্ডোমেথাসন সাপোজিটরি, ন্যাপ্রোক্সেন সোডিয়াম সাপোজিটরি, টেপেন্ডারটল সাপোজিটরি এটসেট্রা। এগুলো আমরা পায়ুপথে ব্যবহার করে থাকি। তো সচরাচর ওষুধগুলো এই রুটে ব্যবহার করা হয়: পার ওরাল, পার রেক্টাল, পার ভেজাইনাল, সাবকিউটানিয়াস, ইন্টারভেনাস, ইন্ট্রামাসকুলার এটসেট্রা। ঔষধের বিভিন্ন প্রকার, প্রয়োগ পথের সুবিধা এবং অসুবিধা। এই যে ওষুধটা আমরা প্রয়োগ করতেছি বিভিন্ন রুটে, সেক্ষেত্রে কি সুবিধা, কি অ্যাডভান্টেজ পাচ্ছি আমরা, কি ডিসঅ্যাডভান্টেজ আছে। প্রধান প্রধান প্রয়োগ পথগুলোর সুবিধা অসুবিধা নিচে উল্লেখ করা হলো। মুখের ক্ষেত্রে কি সুবিধা হচ্ছে দেখেন, সেটা হচ্ছে নিরাপদ, সবচেয়ে সুবিধাজনক এবং তুলনামূলকভাবে খরচ কম হয়। নিরাপদ, মুখে খাওয়ার ওষুধটা খুবই নিরাপদ না, কারো সাহায্য প্রয়োজন হয়, জাস্ট শুধু আমরা মুখে নিয়ে পানি দিয়ে গিলে খেয়ে নিলাম, তাই না? সহজেই প্রয়োগ করা যায়, রোগী নিজে বা তার আত্মীয় স্বজন ওষুধ প্রয়োগ করতে পারেন। যিনি ঔষধ সম্বন্ধে যার খুব বেশি জ্ঞান নাই, উনি নিজেও এই রুটে ওষুধ ওষুধ কিন্তু প্রয়োগ করতে পারেন, তাই না? সূচ ফোরানোর ভয় উদ্বেগ থাকে না এবং ব্যথা পাওয়া বা ব্যথা সহ্য করতে হয় না। ইঞ্জেকশন দিতে হলে সূচ ফোরাতে হয়, একটু ভয় ব্যাপার। তো মুখে খেলে তো আর সেই ভয়টা নেই, জাস্ট পানিতে গিলে খাওয়া। এই পথে ব্যবহৃত ঔষধ ইঞ্জেকশনের মতো সম্পূর্ণরূপে জীবাণুমুক্ত বিশুদ্ধ করার প্রয়োজন হয় না। যেমন কোনো জায়গায় ইঞ্জেকশন দিতে হলে তার একটা বিশাল একটা ফর্মালিটিস আছে, সেইখানে আমরা যে জায়গাটা জীবাণুমুক্ত করে নিতে হয়, সুস্থ জীবাণুমুক্ত আছে কিনা সেটা খেয়াল করতে হয়। বাট ওরাল রুটে এই ধরনের কোনো কিছু খেয়ালের সুযোগ থাকে না, জাস্ট ট্যাবলেটটা হাতে নিয়ে খেয়ে নিলেই হচ্ছে। অসুবিধা কি? বমি হতে পারে, কিন্তু সাধারণত হয় না, অনেকের হয়। কিছু কিছু ঔষধ পাচক রস দ্বারা নষ্ট হয়ে যেতে পারে, সেজন্য দেহের যে অংশে প্রয়োজন সে অংশে পৌঁছায় না। কিছু ঔষধ খাদ্যের সাথে মিশে গিয়ে যৌগিক পদার্থ সৃষ্টি করতে পারে, যা সহজে বিশেষিত হতে পারে না। ডায়রিয়ার কারণে পর্যাপ্ত সময় অন্ত্রে না থাকার ফলে অনেক ওষুধ সম্পূর্ণরূপে বিশেষিত হতে নাও পারে। কিছু ওষুধ অন্ত্র থেকে মোটেই শোষিত হয় না, অন্ত্রে বিশেষিত হতে সময় লাগে, তাই ইঞ্জেকশনের তুলনায় মুখে খাওয়ার ওষুধ দেরিতে কাজ শুরু করে। জরুরি অবস্থা বা অজ্ঞান বা অসহযোগী রোগীদের ক্ষেত্রে এই পথে ঔষধ প্রয়োগ উপযুক্ত নয়।
জরুরি অবস্থা, খুব দ্রুত র্যাপিড অ্যাকশন দরকার আমার এই ওষুধের, সেক্ষেত্রে আমরা মুখে খাওয়ালে সেটা ডাইজেশন হতে প্লাজমা সেলে পৌঁছাতে একটা নির্দিষ্ট সময়ের প্রয়োজন, নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয় না? তো সেক্ষেত্রে মুখে খাওয়ার ওষুধ আমি সকালে খাওয়াবো, কাজ করবে দুপুরে, এইটা একটা সময়ের ব্যাপার থাকে। হ্যাঁ, কাজটা হইতে সময়ের ব্যাপার থাকে, কিন্তু ইঞ্জেকশনে সেটা না, র্যাপিড কাজ করানো যায়, তৎক্ষণাৎ কাজ। এখন মনে করো যে আমি কোনো রোগীকে অপারেশন করব, এখন যদি বলি মুখে খাওয়া ওষুধ দিয়ে অজ্ঞান করব, ডাক্তার মুখে খাওয়া ওষুধ খাওয়ায় বসে আছে, রোগী অজ্ঞান হচ্ছে না, ডাক্তার বসে আছে, রোগী অজ্ঞান হচ্ছে না, কেমন হবে? তাহলে তো আরো ভালো হয়, রোগী একবার অজ্ঞান হয়ে যাবে, সাথে ডাক্তারও বিসিবি খায় নিল। জিহ্বার নিচে বা সাব লিঙ্গুয়াল রুটস যেটা আমরা বলি, এই পথে ঔষধ জিহ্বার নিচে রেখে আস্তে আস্তে গিলতে হয়। জিহ্বার স্লেয়া ঝিল্লির মাধ্যমে এগুলো রক্তস্রোতের সাথে মিশে যায় এবং খাওয়ার ঔষধের মতো গিলতে হয় না এবং পাকস্থলীর মধ্য দিয়ে যেতে হয় না। এটা বাককালী অ্যাবজর্পশন হয়। মুখের মধ্যে দিলে, মুখের মধ্যে যেহেতু আমাদের কি আছে, থুতু আছে, তাই না? মুখের মধ্যে যে স্যালাইভা আছে, স্যালাইভার সাথে ওষুধটা গলে গিয়ে বাককালে অ্যাবজর্পশন হয়ে যায়, এখান থেকেই কাজ শুরু করে, রক্তে শোষিত হয় এবং কাজ শুরু করে। এখন কিছু কিছু ট্যাবলেট আছে, চুইজেবল ট্যাবলেট, যেমন এইটার কথা চিন্তা করে কোম্পানি কেটোলাক ট্যাবলেটও সুইজেবল নিয়ে আসছে, 0 লাখ মেল ট্যাব বাজারে পাওয়া যায়, তাই না? মুখে খেয়ে, হ্যাঁ মুখে নিলে চুষে, হ্যাঁ মুখে নিলে চুষে খেলে হয়ে যায়, as like a chocolates. সুবিধা কি? দ্রুত বিস্মিত হয়, চাহিদা অনুযায়ী ফল লাভের পর অবশিষ্ট ওষুধ গিলে ফেলা যায়। অসুবিধা কি? যে সকল ওষুধ স্বাদে কি লিখছে অতৃপ্তিকর, এইসব ঔষধদের জন্য উপযুক্ত নয়। কিছু কিছু ঔষধ আছে স্বাদ ভালো না, বিরক্তিকর স্বাদ, তো এই সকল ঔষধ আসলে চুষে খাওয়া যায় না, তাই না? যেমন অ্যান্টাসিড জাতীয় ঔষধ খেতে হলে কেমন একটা পেস্ট গন্ধ। ইনজেকশন সুবিধাটা কি? দ্রুত বিস্মিত হয়, যেহেতু পাকস্থলী এবং অন্ত্রের মধ্যে দিয়ে অতিক্রম করতে হয় না, একটা দীর্ঘ পথ অতিক্রম করতে হয় ট্যাবলেট ক্যাপসুলকে, তারপরে সেটা নিউট্রিলাইজড হয়। আর এখানে যেহেতু ইঞ্জেকশনকে দীর্ঘ পথ অতিক্রম করতে হয়নি, তো সহজে ইঞ্জেকশনটা আমাদের রক্তে পৌঁছে গেছে, আমরা সহজে তার ফলাফল পেয়েছি, এবং সেটা হচ্ছে এটা একটা অ্যাডভান্টেজ। ঔষধের ক্রিয়া সম্বন্ধে সম্পূর্ণরূপে নিশ্চিত হয় যে হ্যাঁ আমি ওষুধটা দিচ্ছি, অবশ্যই কাজ করবে ওষুধটা, তাহলে আমি সম্পূর্ণরূপে নিশ্চিত হইতে পারলাম। ঔষধের পরিমাণ শুদ্ধরূপে নিরূপণ করা যায় ইনজেকশনের ক্ষেত্রে। অজ্ঞান অসহযোগী রোগীকে প্রয়োগ করা যায় কিভাবে? রোগী অজ্ঞান না, পাগলকে ঔষধ দিতে হবে। পাগল আপনার হাতে ওষুধ খাবে? আপনাকে কামড় দিবে না, সেক্ষেত্রে ইঞ্জেকশন দিলে পট করে আপনি দিয়ে দিলেন, ঝামেলা শেষ হয়ে গেল। অতিরিক্ত বমির জন্য যেসব রোগী ঔষধ খেতে পারে না, তাদের ক্ষেত্রে এই পথে ঔষধ প্রয়োগ ফল দেয়। প্রফিউজ ভমিটিং হচ্ছে রিকারেন্টলি, বারবার, যা পেটে যাচ্ছে তাই উঠে আসতেছে, সেক্ষেত্রে ইঞ্জেকশন দেওয়াটা নিরাপদ, আমাদেরকে অত বেশি আর হ্যাজার্ড পোয়াইতে হলো না। অসুবিধা কি? যে স্থানে ইঞ্জেকশন প্রয়োগ করা হয় সেই স্থান জীবাণুমুক্ত করে নিতে হয়, জীবাণুমুক্ত সিরিঞ্জ ব্যবহার করতে হয়, সবসময় এটা অ্যাভেলেবল নাও হইতে পারে। ইঞ্জেকশন প্রয়োগের স্থান ব্যথা এমনকি ফোড়া হতে পারে। ইঞ্জেকশন প্রয়োগের স্থানে রক্তনালী স্নায়ু আঘাতপ্রাপ্ত ইনজুরি হতে পারে। স্নায়ু আঘাতের ফলে মাংসপেশি দুর্বল ও অবশ হতে পারে। নিজে নিজে প্রয়োগ করা উচিত নয়, দক্ষ স্বাস্থ্যকর্মীর প্রয়োজন হয়। যারা ড্রাগ অ্যাবিউজ, তাদের কাউকে প্রয়োজন হয় না, নিজে ইঞ্জেকশন নিয়ে ঠাস করে পড়ে যাচ্ছে। মাংসপেশিতে ঔষধ দেওয়ার সময় সতর্কতা অবলম্বন করা উচিত এবং ডাক্তারের পরামর্শ ছাড়া দেওয়া উচিত নয়। তাহলে এই হলো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। ইনজেকশন প্রয়োগের পদ্ধতি
আবার বিভিন্ন হতে পারে, যেমন ত্বকের মধ্যে ইন্টারডার্মাল আইডি, ত্বকের নিচে ইন্টারসাবকিউটেনিয়াস আইএসসি, মাংসপেশিতে ইন্ট্রামাসকুলার আইএম, শিরায় ইন্টারভেনাস আইভি। ত্বকের নিচে কোন ধরনের ইনজেকশন দেওয়া যায়? ভ্যাকসিন দেওয়া যায়, বিসিজি ভ্যাকসিন দেওয়া যায়। সাবকিউটেনিয়াস দেওয়া যায় অ্যাড্রিনাল ইনজেকশন, ইনসুলিন, হামেটিকা এটসেট্রা। মাংসপেশিতে পেনিসিলিন, ডিপিটি, ব্যথার ইনজেকশন এটসেট্রা। শিরায় দেওয়া যায় লার্জ অ্যামাউন্ট অফ মেডিসিন, বড় আকারের মেডিসিন, অনেক মেডিসিন প্রয়োগ করতে হবে। স্যালাইন একবারে 1000 সিসি থাকে, সেটা তো আর মাংসতে দেওয়া সম্ভব না, মাংস ফুলে যাবে, মুখ কেটে খাওয়াই দিলেই হয়। তো সেক্ষেত্রে আমাদেরকে আইভি দেওয়াটা প্রয়োজন। শিরা ইনজেকশন দেওয়া জরুরি মুহূর্তে দ্রুত ঔষধের কার্যকারিতার জন্য ব্যবহার করা যায়। দ্রুত লাগবে, র্যাপিড অ্যাকশন লাগবে আমার, সেক্ষেত্রে দ্রুত দেওয়া যায়। অজ্ঞান রোগীকে দেওয়া যায়। ঘন ঘন বমির ক্ষেত্রে, যে রোগীর মুখে খেতে পারে না, সেক্ষেত্রে ব্যবহার করা যায়। যেসব ঔষধ মুখে খেলে পাকস্থলীর সমস্যা হতে পারে, শোষিত হতে পারে না, সেগুলো শিরাপথে প্রয়োগ করা যায়। অসুবিধা, অসাবধানতা, সম্পূর্ণ জীবাণুমুক্ত উপায় অবলম্বন করা অপরিহার্য। বেশি ডোজে এত দ্রুত প্রতিক্রিয়া হতে পারে যে স্বাভাবিক অবস্থায় ফেরত আসা প্রায় অসম্ভব হয়ে যেতে পারে। আপনি ইনজেকশন দিয়েছেন, ভুল হলো, ফেরত আসাটা কিন্তু খুব মানে অসম্ভব হয়ে পড়ে, তখন ড্রাগ রিয়াকশন হলো, পেশেন্ট মারাও যেতে পারে, ডাক্তারও মারা যেতে পারে টেনশনে। এয়ার অ্যাম্বুলিজম, থ্রম্বোসিস, সুচ থেকে সংক্রমণ জাতীয় মারাত্মক স্বাস্থ্য সমস্যা হতে পারে, যা থেকে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। জীবাণুমুক্ত সিরিঞ্জ ব্যবহার না করলে হেপাটাইটিস বি, এইডস প্রভৃতির মতো মারাত্মক রোগে আক্রান্ত হতে পারে। আশপাশের ধমনী, স্নায়ু আঘাতপ্রাপ্ত হতে পারে। নিজে ব্যবহার করা সম্ভব নয়, দক্ষ স্বাস্থ্যকর্মীর প্রয়োজন। শিরা ছিদ্র হয়ে আশপাশের টিস্যুতে ঔষধ লেগে ইরিটেশন হতে পারে। হাইপার সেন্সিটিভিটি প্রতিক্রিয়া হতে পারে, যা খুবই মারাত্মক। এই জন্য শিরা ইনজেকশন দেওয়া সময় খুব সাবধানতা অবলম্বন করা উচিত এবং ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই দেওয়া উচিত নয়। মাংসপেশিতে ইনজেকশন, শিরা ইন্টারফেরেন্স ইনজেকশনের মতো মাংসপেশিতে ঔষধ প্রয়োগের অনেক সুবিধা রয়েছে, তবে মাংসপেশি ইনজেকশনের শিরা ইনজেকশনের তুলনায় ধীরে কাজ করে। যৌন নালী পথে সাদা স্রাব চিকিৎসার জন্য ফোম বা বড়ি বা ক্রিম, যেমন মাইকোনাজল, ভ্যাজানাল ক্রিম, নাইস্টেট, ভ্যাজানাল সাপোজিটরি এটসেট্রা। পায়ুপথে পেপটিক আলসার রোগীদের জন্য ব্যথার ঔষধ মুখে দেওয়া যাবে না, পায়ুপথে দিতে হবে, যেমন ডাইক্লোনাস সোডিয়াম সাপোজিটরি এটসেট্রা। কোষ্ঠকাঠিন্য নিরাময়ের জন্য গ্লিসারিন সাপোজিটরি। তাহলে আজকের পার্ট থেকে আমরা কি জানলাম? রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন। আগামী দিন এই পার্টটা আমরা পড়ে নেব। ধন্যবাদ সবাইকে।